স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 11 এর বিহেভিয়ার অফ গ্যাসেস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এর আগে বিহেভিয়ার অফ গ্যাসেস মাইক্রোস্কোপিক ভিউ তো হয়ে গেছে, মাইক্রোস্কোপিক ভিউ ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম এবং মাইক্রোস্কোপিক ভিউতে আমরা বলেছিলাম যে মাইক্রোস্কোপিক ভিউতে আমরা গ্যাসের অণুর প্রকৃতি বা গ্যাস অণুর বেগ এই ধরনের বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, যাদের আমরা গ্যাসের গতিতত্ত্বের মূল অঙ্গীকার বলি এবং সেই সমস্ত অঙ্গীকার থেকে বিভিন্ন ম্যাক্রোস্কোপিক লেভেলের যে বিহেভিয়ারগুলো দেখা ছিল সেইগুলো আমরা নতুন করে আবার এক্সপ্লেন করি। এই প্রসঙ্গে আমাদের দুটো এক্সপ্লেনেশন অলরেডি আগেই আলোচনা করে নেওয়া হয়ে গেছিল, এখানে আবার একবার উল্লেখ করি। প্রথম আমরা আলোচনা করেছিলাম যে আদর্শ গ্যাস, যেমন আমাদের পুরনো কনসেপ্ট ম্যাক্রোস্কোপিক ভিউতে আমরা আদর্শ গ্যাস বলতে বোঝাই যে সমস্ত গ্যাসগুলো চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। আর গতিতত্ত্বের থেকে বা মাইক্রোস্কোপিক লেভেল থেকে যখন আমরা আদর্শ গ্যাসের ব্যাখ্যা দিই তখন আমরা বলি যে যে সমস্ত গ্যাস গতিতত্ত্বের মূল অঙ্গীকারগুলো মেনে চলেছে তারা হচ্ছে আদর্শ গ্যাস। নেক্সট এরকম করে আমরা প্রেসারের একটা এক্সপ্লেনেশন দিয়েছি, যেমন গ্যাস অণুগুলি অনবরত নিজের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর মোট সংঘর্ষ জনিত বলের পরিমাণই হলো গ্যাসের চাপ। অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেল বা গ্যাসের গতিতত্ত্ব আমার গ্যাসের চাপ সংক্রান্ত সঠিক ব্যাখ্যা দেয়। এখানে বলা হয়েছিল যে গ্যাস অণুগুলো পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দিচ্ছে এবং এই ধাক্কা দেওয়ার ফলেই চাপের উৎপত্তি। এখান থেকে আমরা চাপের এক্সপ্রেশন ক্যালকুলেট করে নিতে পারি, যেখানে প্রেসার পি সমান হচ্ছে আদর্শ গ্যাসের চাপ পি সমান 1/3 mn বাই ভি ভি আর এম এস স্কোয়ার এবং পি সমান 1/3 রো ভি আর এম এস স্কোয়ার। এখানে এম হচ্ছে এক একটা গ্যাস অণুর ভর, এন যেটা সেটা হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাসেস গ্যাস মলিকুলস, অর্থাৎ এখানে কিন্তু টোটাল গ্যাসের যে ভলিউম সেই ভলিউমের কথা উল্লেখ করা হয়েছে। আর ভি যেটা সেটা হচ্ছে ভলিউম অফ গ্যাসেস এবং তার সঙ্গে বিআরএমএস তো গ্যাসের আরএমএস দ্রুতি, এটা আমরা দেখে নিয়েছি। তাহলে অলরেডি আমরা এখান থেকে মাইক্রোস্কোপিক ভিউ থেকে দুটো এক্সপ্লেনেশন জেনে নিলাম। আমরা আয়তনের এক্সপ্লেনেশনও জানতে পারি, যেমন আয়তনের এক্সপ্লেনেশন মাইক্রোস্কোপিক ভিউ বলে যে কোনো গ্যাস অণুগুলো যতটা জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে গ্যাসের আয়তন। যে এক্সপ্লেনেশনে যাচ্ছি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির সঙ্গে প্রেসারের আমরা একটা সম্পর্ক বার করতে চাইছি এবং কাইনেটিক থিওরি থেকে। এখানে দেখো যে আমরা ধরে নিলাম যে একটি গ্যাসের প্রত্যেকটি অণুর ভর স্মল এম এবং তারা ডিফারেন্ট বেগ নিয়ে রয়েছে। এখন কত অণু রয়েছে আমি ধরে নিলাম যে এন সংখ্যক অণু রয়েছে, তাহলে প্রত্যেকটি অণুর যে গতিশক্তি রয়েছে তাদের সমষ্টি হচ্ছে গ্যাসের গতিশক্তি। ওই জন্য কাইনেটিক এনার্জি অফ গ্যাস ইকুয়ালস টু প্রথম যে অণু তার গতিশক্তি দ্যাট ইজ হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার, দ্বিতীয় জনের গতিশক্তি প্লাস এরকম করে সবার গতিশক্তি আমি যোগ করছি। এবার মাস যেহেতু এম রয়েছে এবং এম যেহেতু আমার কাছে এখানে প্রত্যেকের রয়েছে এবং এই কারণে আমি এম গুলোকে কমন নিয়েছি। এম কে যখন কমন নিয়েছি তখন আসছে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট ডট ভিএন। এখান থেকে আমরা মোট অণুর সংখ্যা উপরে মাল্টিপল করে নিচে ভাগ করে নিচ্ছি এবং এতে আমার এই যে এক্সপ্রেশনটা থাকলো এই ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার ডট ডট প্লাস ডট ডট করে ভি এন স্কোয়ার, তাকে এন দিয়ে ভাগ করলে আমরা যে এক্সপ্রেশনটা পাই সেটা হচ্ছে ভি আর এম এস স্কোয়ার। আমরা ভি আর এম এস স্কোয়ার প্রসঙ্গে আগের যে ভিডিও আলোচনা করছি সেখানে উল্লেখ করে আমি বলেও দিয়েছিলাম স্পেসিফিক যে ভিআরএমএস এর এমনি কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে না, কিন্তু আমরা কাইনেটিক থিওরির বিভিন্ন যখন ক্যালকুলেশন করতে যাই তখন ভি আর স্কোয়ার টার্মটা বিভিন্নভাবে চলে আসে। অর্থাৎ আমাদের এক্সপ্রেশন যেটা আছে সেটা হচ্ছে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট ডট ভি এন স্কোয়ার বাই এন, এবং এই টার্মটাকে ওই জন্য আমরা ছোট করে বিআরএমএস হিসাবে নোটেশন দিয়ে রাখি। তাহলে কাইনেটিক এনার্জি অফ গ্যাস দাঁড়াচ্ছে হাফ স্মল এম ক্যাপিটাল এন এবং ভিআরএমএস স্কোয়ার। আবার চাপের ইকুয়েশন আমাদের তো দেওয়া রয়েছে যে পি সমান হচ্ছে 1/3 এম এন বাই ভি ভিআরএমএস স্কোয়ার। এখান থেকে 3 পিভি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই এক্সপ্রেশন দাঁড়াচ্ছে যে স্মল এম ক্যাপিটাল এন ভিআরএমএস স্কোয়ার সমান 3 ভি। তাহলে আমরা
এখন এই থ্রি পিভি আমরা যদি আগের এক্সপ্রেশনে বসাই, তাহলে কাইনেটিক এনার্জি দাঁড়াচ্ছে কাইনেটিক এনার্জি অফ গ্যাস ইকুয়ালস টু হচ্ছে 3/2 পিভি। খুব ইম্পর্টেন্ট রিলেশন। এখানে কাইনেটিক এনার্জির সঙ্গে আমরা অ্যাকচুয়াল প্রেশারের একটা রিলেশন বের করলাম। তাহলে যদি আমরা প্রতি ভলিউমের জন্য ক্যালকুলেট করি, তাহলে সেই ভলিউমের ক্ষেত্রে আমরা যা পাই যে প্রতি ভলিউমের জন্য আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন দাঁড়ায় যে 3/2 পি অর্থাৎ 1.5 পি। এটা হচ্ছে কাইনেটিক থিওরি থেকে আমাদের গ্যাসের গতি শক্তি নির্ণয়। এরপরে আমরা দেখছি যে কাইনেটিক এনার্জি যে সমস্ত রয়েছে সেই কাইনেটিক এনার্জি আমরা নেক্সট ব্যাখ্যাতে আসছি, যেখানে আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক বলি। এখানে ক্যালকুলেশন অনেকটা পূর্ণ আগের মতো। এখানে আমরা 1 মোল গ্যাসের গতিশক্তি ক্যালকুলেট করতে চাইছি। 1 মোল গ্যাসের গতিশক্তি যখন ক্যালকুলেট করছি এক্সাক্ট আগের মতো আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটি গ্যাস অণুর ভর হচ্ছে m এবং তাদের বেগগুলো ডিফারেন্ট। তাহলে হাফ mv স্কয়ার এটা প্রথম যে অণু রয়েছে তার গতিশক্তি, এটা দ্বিতীয় অণুর গতিশক্তি। এই রকম করে যেহেতু 1 মোল গ্যাস নেওয়া হয়েছে, তাহলে এখানে নাম্বার অফ গ্যাস মলিকুল হচ্ছে Na বা অ্যাভোগাড্রো নাম্বার। শুধু ওইটি ওখানে n এর জায়গাতে Na দিয়ে আমরা চেঞ্জ করলাম। এরপর প্রত্যেকের মাস একই থাকার জন্য কমন নিচ্ছি। বাকি যে ফ্যাক্টর রয়েছে, এখন অণুর সংখ্যার জায়গাতে আমরা অ্যাভোগাড্রো নাম্বার ইউজ করেছি, নিচেও অ্যাভোগাড্রো নাম্বার ইউজ করেছি। তাহলে এই সঙ্গে আমার আবার বলে দিলাম যে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট ডট করে vn স্কয়ার, এখানে vna স্কয়ার আসবে বাই na, এটা আমাকে vrs স্কয়ার ডিফাইন করছে। তাহলে আমাদের এক্সপ্রেশন দাঁড়ায় হাফ স্মল m na এবং vrms স্কয়ার। আবার কাইনেটিক থিওরিতে যদি আমরা প্রেসার ইকুয়েশনকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে চেঞ্জ করি 1 মোলের জন্য, তাহলে তো আমাদের সহজভাবেই চলে আসে যে p সমান 1/3 m Na বাই v vrms স্কয়ার। অণুর সংখ্যার জায়গায় Na বা অ্যাভোগাড্রো নাম্বার শুধু ইউজ করা হয়েছে। আগের যেখানে ছিল সেখানে n দিয়ে ইউজ করা হয়েছিল, এখানে অ্যাভোগাড্রো নাম্বার ইউজ হয়েছে। এখান থেকে 3 পিভি আমি বের করে নিলাম। এরপরে কাইনেটিক এনার্জি পার মোল ওই এক্সপ্রেশনের জায়গায় 3 পিভি, আবার 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান RT। তাহলে এখান থেকে আমার দাঁড়াচ্ছে যে 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT। খুব ইম্পর্টেন্ট রিলেশন। 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 পিভি অর 3/2 RT। আমরা আসছি যে ওই আগের যেখানে আমরা 1 মোল গ্যাসের গতিশক্তি বের করেছিলাম, এখন আমরা এসে একটি অণুর গতিশক্তি বের করতে যাচ্ছি। খুব সহজ। এবং এখানে মনে রাখো যে একটি অণুর গতিশক্তি আমরা কিন্তু প্রত্যেকটা অণুর বেগ ডিফারেন্ট ধরে নিয়েছিলাম। তাহলে একদম সোজা অর্থে আমরা এটা বলতেই পারি যে প্রত্যেক অণুর কিন্তু বেগ ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে আমি এখানে আমি কি করছি, এখানে মূলত আমি কাইনেটিক এনার্জি পার মোল অর্থাৎ 1 মোলের যা গতিশক্তি তাকে আমি 1 মোলের মধ্যে কত অণু রয়েছে, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে। তাহলে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি এই এনার্জিকে ভাগ করে দিই, তাহলে আমি প্রত্যেকটা অণুর গড় গতিশক্তি পাই। কেন? কারণ আমরা আগেও বলেছি যে প্রত্যেকটা অণুর বেগ ডিফারেন্ট থাকার কারণে প্রত্যেক অণুর গতিশক্তি ডিফারেন্ট। এখানে আমি কিন্তু 1 মোলের মোট শক্তিকে তার অণুর মধ্যে সমানভাবে ভাগ করে নিচ্ছি। এই জন্য আমরা 1 মোলের শক্তিকে n দিয়ে ভাগ করার কথা বলছি, এবং সেই ক্ষেত্রে আসে 3/2 ab into t, কারণ r by na অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে সেখানে বোলজম্যান কনস্ট্যান্ট আসে। এবং এই সম্পর্ক থেকে পরিষ্কার যে এটা কিন্তু প্রত্যেকটি অণুর গড় গতিশক্তি, কখনোই এটা কিন্তু টোটাল গতিশক্তি প্রকাশ করে। প্রত্যেকের সেপারেট করে গতিশক্তি যেটা হয় সেটা কিন্তু এখান থেকে পাই না। এখান থেকে আমরা একটা গড় গতিশক্তি পেয়ে থাকি। এরপর আমরা চলে আসি যে গ্যাসের গতিতত্ত্ব থেকে উষ্ণতার ব্যাখ্যা। উষ্ণতার ব্যাখ্যা গতিতত্ত্ব থেকে কিভাবে দেওয়া যায়। দেখো, আমরা প্রথমে একটা রিলেশন তৈরি করেছিলাম যে আদর্শ গ্যাসের অণুগুলির
আরএমএস যে দ্রুতি রয়েছে সেই আরএমএস দ্রুতির মান তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, এই রিলেশনটা তৈরি করেছি। সেকেন্ড আবার আমরা রিলেশন তৈরি করেছি যে কোনো আদর্শ গ্যাসের প্রতিটি অণুর গড় যে গতিশক্তি রয়েছে সেটা আবার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে এই বিষয়টা পরিষ্কার হয় যে টেম্পারেচার হচ্ছে বা উষ্ণতা হলো গ্যাসটির অণুগুলির গড় রৈখিক গতিশক্তির বহিঃপ্রকাশ বা পরিমাপ। অর্থাৎ টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস। অর্থাৎ যে আমরা যে টেম্পারেচার পাই, আমরা পুরোনো কনসেপ্টে টেম্পারেচারের ডেফিনেশন দেখেছিলাম এবং যেটা তাপীয় অবস্থাকে নির্দেশ করে, যেটা বোঝায় যে বস্তু তাপ গ্রহণ করতে পারবে না তাপ বর্জন গ্রহণ করবে না বর্জন করবে, এই বিষয়টা ছিল টেম্পারেচারের পুরোনো সংজ্ঞা। এখানে কাইনেটিক থিওরি বলল যে গ্যাসের যে আমরা টেম্পারেচারটা পাচ্ছি সেটা প্রকৃতপক্ষে গ্যাস অণুগুলি যে গতিশীল রয়েছে সেই তাদের যে গতিশক্তি রয়েছে সেই গতিশক্তির বহিঃপ্রকাশ আকারে আমরা কিন্তু টেম্পারেচার পাই। এটা কাইনেটিক থিওরি থেকে সংজ্ঞা রয়েছে। নেক্সট এরপর আমরা আসছি যদি যে গতিতত্ত্ব থেকে আমরা কিভাবে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের ডেফিনেশন দিতে পারি। আমরা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার অর্থাৎ পরম শূন্য উষ্ণতার পুরনো সংজ্ঞাতে বলেছিলাম যে স্থির চাপে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন অন্তত তত্ত্বীয় বিচারে শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা বলেছিলাম যে অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য উষ্ণতা। এখন আমরা দেখে নিচ্ছি যে কাইনেটিক থিওরি এই পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা কিভাবে দিয়েছে। কাইনেটিক থিওরি এই পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দিয়েছে এইভাবে যে আমরা একটি অণুর যে গতিশক্তি বের করে রেখেছি কাইনেটিক এনার্জি পার মলিকুল, সেটা হচ্ছে 3/2 বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার। এখন যদি আমি সেই ইকুয়েশনে টি ইকুয়ালস টু 0 বসাই তাহলে আমি সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে টি ইকুয়ালস টু যদি আমরা 0 বসাই তাহলে কাইনেটিক এনার্জি পার মলিকুল ইকুয়ালস টু 0। অর্থাৎ যে উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়, অর্থাৎ অণুগুলির কোনো গতি থাকে না বা সিজ হয়ে যায়, তাকেই আমরা বলি পরম শূন্য উষ্ণতা। এইভাবে আমরা বিভিন্ন বিষয় এখনো পর্যন্ত আমরা 5টা থেকে 6টা বিষয় পরিষ্কার আলোচনা করলাম। প্রথমে আমরা আদর্শ গ্যাসের ডেফিনেশন দেখে নিয়েছি কাইনেটিক থিওরি থেকে। সেকেন্ড সিচুয়েশনে আমরা দেখে নিয়েছিলাম যে কিভাবে চাপের ব্যাখ্যা পাওয়া যায় কাইনেটিক থিওরি থেকে। তারপর আমরা সেখান থেকে চাপের গতিশক্তি ক্যালকুলেশন করেছি এবং সেখান থেকে এসে আমরা টেম্পারেচার এবং পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দিচ্ছি। এইভাবে আমরা একটা একটা ধাপে ধাপে এই কাইনেটিক থিওরি বা মলিকুলার যে কনসেপ্ট রয়েছে সেই মলিকুলার কনসেপ্ট বা কাইনেটিক থিওরি থেকে আমরা বিভিন্ন পুরনো বিষয়গুলো আবার নতুন করে ব্যাখ্যা দিয়ে থাকি। থ্যাংক ইউ।